বিএনপি ৩১ দফার আলোকে আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা শীর্ষক আজকের এই তরুণদের সাথে মত বিনিময় সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, পরিচালনা যিনি করছেন, যারা এই আজকের এই প্রোগ্রাম আয়োজন করছেন এবং যারা আজকে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের তরুণ ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এ কারণেই যে ইতিপূর্বে এ ধরনের একটি সমাবেশ আমরা আসলে করা সম্ভব হয় নাই। বিশেষ করে আমাদের তরুণ ভাইদের সাথে বোনরা যে উপস্থিত থাকবে সেটা সত্যি একটি প্রশংসার দাবি রাখে। কারণ বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। সেই নারীরা পিছিয়ে রেখে শুধুমাত্র পুরুষদের উপর নির্ভর করে এগিয়ে চলা যায় না। আমরা জানি যেমন গাড়ির জন্য দুইটা চাকা থাকে গাড়ির, সেই দুইটা চাকার একটা পুরুষ আর একটা নারী, সেই দুই চাকার উপর ভর করে একটি গাড়ি চলে। সুতরাং পুরুষদের পাশাপাশি নারীরা একসাথে কাজ করলে সেই কাজটা সফলতা অতি শীঘ্রই সফলতা পাওয়া যায়। বিশেষ সমবেদনা জ্ঞাপন করছি সেই সকল বীর যোদ্ধাদের যারা 24 জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা অসুস্থ অবস্থায় আছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা সেই বিপ্লবে জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি স্যালুট জানাচ্ছি। আজকে 5ই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ, সেই যে তরুণ, যারা তরুণদের আন্দোলন, তরুণদের কাজের মাধ্যমে আমরা যে বর্তমানে ফ্যাসিস্ট বিরোধী একটি বাংলাদেশ পেয়েছি, সেটির মূল উদ্দেশ্য একটি পরিবর্তন এবং সেটি ছিল মূলত একটি বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে আমাদের আগামী পথ চলা, আমাদের আগামী রাজনীতি, যাতে আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়তে পারি। সে কারণে আমাদের অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেছেন যে আপনারা বৈষম্যহীন সমাজ বা চিরাচরিত যে রাজনীতি, মারামারি, কাটাকাটি, গন্ডগোল, পেশি শক্তির ব্যবহার, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে কিভাবে একটি সুশীল, একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা যায়, সেটিকে লক্ষ্য রেখে আমাদের দল বিএনপি, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার একটি কর্মসূচি দিয়েছেন। যে কর্মসূচিগুলি আগামীতে যে জাতীয় নির্বাচন আসবে, সেই নির্বাচনে বিএনপি যদি বিজয়ী হয়, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই যে 31 দফা কর্মসূচি, সেই 31 দফার বাস্তবায়ন উনি করবেন এবং উনি একা না, আমরাও সেই কর্মসূচির বাস্তবায়নের অংশীদার হব। তো সেই কর্মসূচি ভিত্তিতে অনেকে যারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের 31 দফার ভিতরে আছে, যেগুলো হয়তো বিস্তারিত আলোচনা নেই, আমরা পয়েন্ট আকারে দিয়ে আছে 31 দফা। তো আমাদের এক বোন এখানে প্রশ্ন করেছেন, ফাইমা আক্তার, উনি বলছেন চাকরি ক্ষেত্রে গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ তরুণরা কাজ করতে পারবে কিনা। হ্যাঁ, আপনারা দেখেছেন যে এই অঞ্চল একটি অবহেলিত অঞ্চল ছিল। বিশ্বনাথ বালাগঞ্জ রাস্তাঘাট ছিল না,
মেয়েরা ছেলেরা পড়াশোনা করতে হতো দূর দূরান্তে শহরে এসে, সেই শহরে আসতে হতো নৌকা দিয়ে, তাই না? তো সেই অঞ্চলকে এম ইলিয়াস আলী নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা ইউনিয়নে রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তা দিয়ে বিশ্বনাথ সহ সিলেট যে ঢাকা হাইওয়ে রাস্তা সব জায়গায় যাওয়া যায়, চলাচল করা যায়। এবং এখানে আপনারা দেখবেন যে এত বেশি গাড়ি চলাচল করে, যেমন সিএনজি বা ফাস্ট্রক বলেন, এগুলো স্ট্যান্ডে জায়গা দেওয়ার মতো জায়গাও হয় না অনেক সময়, এত বেশি রাস্তার উপর গাড়ি রাখে। তো মানুষ তাড়াতাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারে শুধুমাত্র এই রাস্তার কারণে। কিন্তু কারণ আপনি 10 ঘর বলেন, আপনি ওই লামাকাজি বলেন, সব জায়গা থেকে অতি দ্রুত বিশ্বনাথ চলে আসতে পারবেন, আপনার ক্লাস এসে ক্লাস করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, যেহেতু এটা গাড়ি চলাচলের উপযুক্ত রাস্তা। সে কারণে একটি দেশের যখন অবকাঠামোর উন্নয়ন করা হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়, তখন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। আর শিক্ষা ব্যবস্থার উন্নতি হলেই কিন্তু একটি জাতি উন্নত হয়। মানুষ যত বেশি পড়ালেখা করবে, যত বেশি উন্নত হবে, যত বেশি শিক্ষিত হবে, সেই এলাকার তত বেশি উন্নয়ন হবে। যেমন এই এলাকার মানুষজন যখন এখানে কলেজে পড়াশোনা করে, কিন্তু সিলেটে তারা মেডিকেল, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আবার কেউ কেউ সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, উচ্চতর ডিগ্রি নিচ্ছে, বিদেশে যে পড়াশোনা করছে। তারা পড়াশোনা করে আসে, কিন্তু প্রথমত তার এলাকায় একটা কিছু মানুষের জন্য কিছু করার একটা প্রত্যাশা তৈরি হচ্ছে, এবং সে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে যে এলাকায় কিছু করার জন্য। তো আমরা যেটি বলতে চাই যে বিএনপি ক্ষমতায় আসলে, তো সেখানে এখন তো বিএনপি ক্ষমতায় নাই, এখন আমরা কি করব সেটা আমরা আমাদের বক্তব্যগুলো 31 দফার মধ্যে বলে দিয়েছি। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে বাকি কাজগুলো আমরা করব আস্তে আস্তে। একই সাথে দীর্ঘদিনের জঞ্জাল, দীর্ঘদিনের অনিয়ম, দীর্ঘদিনের অব্যবস্থা অল্প সময়ে সমাধান সম্ভব নয়। আমরা শুরু করব ইনশাআল্লাহ, আস্তে আস্তে সবকিছুই সমাধান হবে। এক সময় এই দেশের এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এলাকা উন্নত, জনপদ আরো উন্নত হবে। তো এটা শুধুমাত্র আরেকটা জিনিস যে আমরা শুধুমাত্র চাকরির উপর নির্ভর করব না, শুধুমাত্র চাকরি ভিত্তিক যে অনেক চাকরির উপর নির্ভর না করে ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগে যাতে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে সবাই, এবং সে ধরনের ঋণের ব্যবস্থা করে যাতে লোন নিয়ে মানুষ তার ছোট একটি ফার্ম বা নিজস্ব একটা কাজ করতে পারে, যেটা দিয়ে সে ব্যবসাকে এগিয়ে নিতে পারে। শুধুমাত্র চাকরিমুখী না হয়ে আমাদের কাজটাকে আমরা অন্যদিকে প্রসারিত করব, সেটা। আরেকজন ভাই এখানে বলছে, মিরাজ ওনার নাম, আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতি, আধুনিক প্রযুক্তি ভিত্তিক রাজনীতির কথা বলছেন। পূজা উনি বলছেন যে বৈষম্যহীন সমাজ। সাদেকুর রহমান কৃষি পণ্যের ন্যায্য মূল্য। ফাহাদ বলছে শিক্ষা ব্যবস্থা কর্মমুখী করার জন্য। নাহিদ আহমদ বলছে খেলাধুলার মান উন্নত করা বা গ্রাম অঞ্চলে খেলাধুলার প্রসার কিভাবে করা যায়। তারপরে সাইদুল ইসলাম উনি বক্তব্য রেখেছেন। তো আপনাদের সবার বক্তব্যগুলো কয়েকটি বিষয় আমরা 31 দফার থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। একটি দেশের বিচার ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে কি হয়, বিচারহীনতার যে সংস্কৃতি আমরা দেখে এসেছি, যে অন্যায় করলে, অপরাধ করলে বিচার হয় না, বিচার না হওয়ার কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। সুতরাং বিচার যদি নিশ্চিত হয়, সঠিক বিচার যদি নিশ্চিত হয়, তাহলে মানুষ অপরাধ করতে সাহস করবে না, অপরাধ করতে ভয় পাবে। দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কিন্তু এই এলাকার উন্নয়নের জন্য কিছু বরাদ্দ আসে সরকার থেকে, কিন্তু বিগত সময়গুলোতে দেখা গেছে এই সমস্ত টাকা পয়সা উন্নয়নের কাজে না লাগিয়ে ব্যক্তিরা আত্মসাৎ করে ফেলেছে দুর্নীতির মাধ্যমে। সে কারণে দেখেন এত রাস্তাঘাট ভেঙে যাওয়ার পরে রাস্তা মেরামত পর্যন্ত করা হয় নাই, কোনো জায়গায় কোনো উন্নয়ন হয় না। সুতরাং
সেই দুর্নীতির জায়গায় যদি কঠোর হস্তে আমরা দমন করতে পারি সেই দুর্নীতি, তাহলে অবশ্যই উন্নয়ন অবশ্যম্ভাবী। কারণ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। এবং আমরা যদি মনে করি যে আমরা নিয়ম মেনে চলবো, দুর্নীতি করব না বা দুর্নীতি করতে দিব না, এবং এই দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই আমাদের উন্নয়ন আরো এগিয়ে যাবে। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান, সেটি হচ্ছে যে আমাদের দেশে 4টি ধর্মের লোক বাস করে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান আর খ্রিস্টান, মূলত 4টা ধর্ম। সব ধর্মের লোকরা যাতে তাদের নির্বিবাদে তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, এক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন যাতে না হয়। যারা অন্য ধর্মের লোক তারা হয়তো সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা সংখ্যালঘু বলি না বা বলতেও চাই না যে তারা সংখ্যালঘু। আমরা বলবো ধর্মের জায়গায় ধর্ম, ধর্ম যার যার পালন করবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসাবে আমরা সবাই কি সংখ্যালঘু নাই, সংখ্যাগুরু। হ্যাঁ, আমরা সবাই একটা এই বড় বৃহত্তর জনগোষ্ঠী, এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নাই। তারপরে যে বিষয়টা সাধারণ মানুষকে পীড়া দেয়, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধি, এর আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। তো শ্রমজীবী মানুষরাই আসলে এই দ্রব্যমূল্যের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যখন দাম বেড়ে যায়, 1 টাকা করে কোনো জিনিসের দাম বেড়ে যায়, তাদের পক্ষে পরিবারের ব্যয় নির্বাহ করা খুবই কঠিন হয়ে যায়। সুতরাং আমাদের যে মুদ্রাস্ফীতি আছে, সেই মুদ্রাস্ফীতিকে কমিয়ে এই দ্রব্যমূল্যের যে হ্রাস বৃদ্ধি, এটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসে, যাতে মানুষের নাগালের মধ্যে থাকে, সেজন্য ন্যায্য মজুরি নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শাসিত এবং ক্ষমতাবান করা। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে যে আপনি এখানে চাকরি করেন বিশ্বনাথে, বা বিশ্বনাথে যারা চাকরি করেন তাদেরকে তাদের অফিসিয়াল কাজের জন্য ঢাকায় যেতে হবে না, তাদেরকে তারা যাতে বড়জোর সিলেট থেকে তাদের সমস্ত কাজ সম্পন্ন করতে পারে। তাদের পেনশন হোক বা যে কোনো কাজ হোক, যে কোনো কাজের সমাপ্তি যাতে আমরা স্থানীয়ভাবে করতে পারি, সে কারণে সেই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, স্বায়ত্তশাসন বা ক্ষমতা, সেটাকে ক্ষমতাবান করা। আর কাছে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক যুগোপযোগী যুব উন্নয়ন নীতি প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে, মানে আমাদের দেশে কোন কাজের সুযোগ বেশি, কোন এলাকায় কোন কাজের সুযোগ বেশি, সেই সুযোগের প্রেক্ষিতে সেই জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করা, সেই সৃষ্টি করে তাদের কাজের ব্যবস্থা করা, এবং যুবকদের জন্য নীতিমালা প্রণয়ন করে তাদেরকে ট্রেনিং দিয়া। যেমন আমরা দেখেছি কারিগরি শিক্ষার ক্ষেত্রে কেউ ড্রাইভিং শিখে, কেউ টেক্সটাইল শিখে, কেউ ইলেকট্রিকের কাজ শিখে, এরকম বিভিন্ন রকম কাজ শিখে সে যাতে একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পায়, সেই ক্ষেত্রগুলো তৈরি করা। যে আর যারা নিতান্তই কিছু করতে পারবে না, যে সমস্ত যুবকরা শারীরিক অসুবিধা বা অন্য কোনো অসুবিধার কারণে কাজ করতে পারবে না, তাদেরকে যাতে বেকার ভাতা দেওয়া যায়, সেই ব্যবস্থা আমাদের 31 দফার মধ্যে রয়েছে। নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। নারী, বারবারই বলেছি, একটি বিশাল জনগোষ্ঠী নারীরা এখন অনেক এগিয়ে আছে। বিশ্বনাথে আমি দেখেছি, বিশেষ করে অনেকগুলো স্কুল পরিদর্শন করেছিলাম, যেখানে আগে আমরা দেখতাম যে ক্লাসরুমে 3টা রো থাকলে 1টা রোতে মেয়েরা থাকতো আর বাকি 2টা রোতে ছেলেরা থাকতো, কিন্তু এখন আমি দেখতে পেলাম যে 2টা রোতে মেয়েরা থাকছে, অর্থাৎ 30 জন যদি মেয়ে থাকে তাহলে 15 জন ছেলে। তার মানে কি নারী শিক্ষা এগিয়ে গেছে, নারীরা পড়াশোনায় আগ্রহী হয়ে উঠছে, এবং নারীরাও কিন্তু চাকরির ক্ষেত্রে এগিয়ে আছে। আপনারা দেখবেন অনেক উপজেলাতে ঘুরে দেখবেন যে ইউএনও যারা আছে, ইউএনও তারা কিন্তু নারী বেশিরভাগ। এসিল্যান্ডে নারী আছে, তারপরে এই যে নির্বাচন কমিশন অফিসার নারী। তো এই নারীরা কিন্তু এখন এগিয়ে আছে। আমি শর্ট করে দিচ্ছি। যে বিশেষ আরেকটি বৃষ্টি এসে গেছে, যে স্বাস্থ্য সবার
চলাচলের স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসার ব্যবস্থা কার্যকর করা এবং এটার জন্য আমাদের প্রশিক্ষিত নারী এবং পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা, যাতে তারা অতি দ্রুত যারা অসুস্থ তাদের পাশে পৌঁছাতে পারে। কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দেয়া, মোটামুটি আমাদের আরো 31 দফার আরো অনেক দফা আছে, সবগুলো এখন বলতে পারছি না। তো আপনাদেরকে বিশেষ অনুরোধ থাকবে, আজকের প্রজন্ম আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, আমরা চাই একটি পরিবর্তনের রাজনীতি। সেই পরিবর্তনের রাজনীতি হচ্ছে সাম্য এবং মানবিকতার রাজনীতি। আমাদের দেশের তারেক রহমান বলেছেন যে মানুষকে তার ভালো ব্যবহারের মধ্যে মানুষের মন জয় করা, কাউকে জোর করে বা হুমকি ধামকি দিয়ে নয়, ভালো ব্যবহারের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে আমার দলের প্রতি আকৃষ্ট করা। এবং সেই কাজে আপনারা আজকে তরুণ সমাজ যারা আছেন এগিয়ে আসবেন। ভাই এবং বোনেরা সবাই কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি শুভকামনা রইল, দোয়া করবেন ইলিয়াস আলী এবং গাড়ি চালক সকল বঞ্চিত নেতাদের আপনাকে অবস্থায় আমরা ফেরত চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তরুণদের জয় হোক, তরুণ সমাজ জিন্দাবাদ।